ভারত ও বাংলাদেশের এক হওয়া নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এবার দীনেশ ত্রিবেদীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেফতার করা হয়েছে। গেল এপ্রিলে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা, বিতর্ক এবং নানা ব্যাখ্যা বিশ্লেষণ। বাংলাদেশ কি তার স্বাধীন অস্তিত্ব হারাতে চলেছে, নাকি পর্দার আড়ালে ঘটছে অন্য কোনো বড় চুক্তি? নতুন ভারতীয় হাইকমিশনারের একটি মাত্র মন্তব্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ভারত ও বাংলাদেশ এক হয়ে যাওয়া ঠিক কি বোঝাতে চাইলেন তিনি? এই প্রশ্ন তুলে এবার সরাসরি প্রশ্ন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। বাংলাদেশকে নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্য নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অধ্যাপক ডক্টর মির্জা গালিবও। তিনি বলেন, কাজের কাজ না করে আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই। সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে, নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক। দশক কথায় আছে, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। ঠিক একই অবস্থা হয়েছে ভারতের এবং ভারতের নরেন্দ্র মোদীর। কারণ নরেন্দ্র মোদী একের পর এক বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং নরেন্দ্র মোদী একের পর এক ভারতের নেতাকর্মীদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে এবং বাংলাদেশকে হাতে করে নেওয়ার চেষ্টা করতেছে। সেটা কিন্তু কিছুতেই হয়নি এবং তারই কারণে নরেন্দ্র মোদী তার গোপন এক এজেন্টকে বাংলাদেশে পাঠিয়েছে এবং এই নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে বলতেছে তিনি তো বাংলাদেশে আসে নাই, এসেছে ভারতে। কারণ একই বাতাস, একই আকাশ, একই সব কিছু। এবং সেটা কিন্তু এই দেশেই নয়, পুরো পৃথিবীতে একই বাতাস, একই আকাশ। এটা নতুন কিছু না। এবং দীনেশ ত্রিবেদী কিন্তু এটাও বলেছে ভারত এবং বাংলাদেশ এক করবে এবং ভারতের হয়েই কিন্তু দালালি করতেছে এই দীনেশ ত্রিবেদী। এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে বাংলাদেশকে দখল করার চেষ্টা করতেছে এবং বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এবং তারই কারণে দীনেশ ত্রিবেদী ইতিমধ্যেই কিন্তু হাতে নাতে ধরেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখব নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট এই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে। এবং সেটা দেখার আগে আমরা দেখব বাংলাদেশকে নিয়ে কারা কারা ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতেছে। সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। ঢাকার গুলশান অ্যাভিনিউ এর আকাশচুম্বী একটি কর্পোরেট ভবনের 17 তলার একটি কক্ষ। চারপাশের বিশাল কাচের দেয়াল ভেদ করে শহরের নিভু নিভু আলোগুলো ঘরের ভেতর এক মায়াবী কিন্তু গুমোট ছায়া তৈরি করেছে। কক্ষটির ভেতরে চামড়ার দামি রিভলভিং চেয়ারে বসে আছেন রাঘব। তার সামনে রাখা ম্যাকবুকের স্ক্রিনে কিছু সাংকেতিক নম্বর আর ডলারের হিসাব দ্রুত ওঠানামা করছে। তিনি কফিতে শেষ চুমুক দিয়ে কিবোর্ডে একটি এন্টার বাটন চাপলেন। মুহূর্তের মধ্যে হুন্ডির এক অন্ধকার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বুক থেকে কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাচার হয়ে চলে গেল ভারতের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে। রাঘব কোনো আন্তর্জাতিক হ্যাকার নন। তিনি এই ভবনে অবস্থিত একটি নামকরা টেক্সটাইল বাইং হাউসের শীর্ষ কর্মকর্তা বা কান্ট্রি হেড। তিনি এই দেশে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, দামি গাড়ি হাঁকান এবং সপ্তাহান্তে গলফ খেলেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন অবৈধ অনুপ্রবেশকারী। তার পাসপোর্টে থাকা ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 4 বছর আগে। তার কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। তিনি বাংলাদেশ সরকারকে 1 টাকাও আয়কর দেন না। তবুও তিনি দিব্যি এই দেশের কর্পোরেট খাতের অন্যতম শীর্ষ একটি পদে বসে আছেন। রাঘব একা নন। রাতের এই নীরব প্রহরে ঢাকার বুকে, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কিংবা গাজীপুরের টেক্সটাইল জোনগুলোতে এমন হাজার হাজার রাঘব ঘাপটি মেরে বসে আছে। তারা সীমানার কাঁটাতার পেরিয়ে আসা কোনো দরিদ্র কৃষক নয়। তারা হলো শ্বেত শুভ্র কর্পোরেট পোশাক পরা একদল নীরব লুণ্ঠনকারী,
যারা প্রতিদিন বাংলাদেশের অর্থনীতিকে কুরে কুরে খাচ্ছে। সরকারি হিসাব বলছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 25,000 বিদেশি নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 8,500। তারা অবৈধভাবে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, কিন্তু যারা মাঠ পর্যায়ে বাস্তবতার খবর রাখেন তারা জানেন যে এই 8,500 সংখ্যাটি আসলে হিমশৈলের চূড়া মাত্র। প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ, এমনকি কয়েক ডজন গুণ বেশি। কিভাবে এত বিপুল সংখ্যক বিদেশি, বিশেষ করে ভারতীয় নাগরিক এই দেশে অবৈধভাবে শেকড় গাড়ল? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে গত 15 বছরের রাজনৈতিক ইতিহাসের দিকে। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে একটি অলিখিত এবং অঘোষিত ইজারা দেওয়া হয়েছিল। সেই ইজারার সুযোগ নিয়ে ভারত থেকে হাজার হাজার মানুষ ট্যুরিস্ট, বিজনেস বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা আসে ঠিকই, কিন্তু তাদের ফেরার কোনো নাম থাকে না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা অত্যন্ত বুক ফুলিয়ে এই দেশে থেকে যায়। তৎকালীন প্রশাসনের নীরবতা এবং তোষণ নীতির কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এদের টিকিটিও ছুঁতে সাহস পেত না। এভাবেই বাংলাদেশের কর্পোরেট জগৎ, তৈরি পোশাক খাত, টেক্সটাইল, বাইং হাউস, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন বড় বড় এনজিওতে মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আসনগুলো ধীরে ধীরে চলে যায় ভিনদেশি, বিশেষ করে ভারতীয়দের দখলে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে তা কোনো সাধারণ ক্ষতি নয়। এটি একাধারে অর্থনৈতিক রক্তক্ষরণ এবং অন্যদিকে সামাজিক বঞ্চনার এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। বাংলাদেশের শিক্ষিত ও দক্ষ যুব সমাজ যখন পাবলিক লাইব্রেরিতে রাত জেগে পড়াশোনা করছে, যখন তারা একটি সম্মানজনক চাকরির জন্য হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তখন তাদের চোখের সামনে দিয়েই দেশের টেক্সটাইল ও কর্পোরেট খাতের শীর্ষ পদগুলো ভিনদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের তরুণরা পাচ্ছে না মেধার সঠিক মূল্যায়ন, কারণ মালিকপক্ষ অনেক সময়ই একটি অলিখিত সিন্ডিকেটের চাপে বা অহেতুক মোহের বশবর্তী হয়ে এই ভারতীয় নাগরিকদের নিয়োগ দিচ্ছে। সবচেয়ে ভয়াবহ দিকটি হলো এদের আর্থিক লেনদেনের প্রক্রিয়া। যেহেতু এদের কোনো বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই, তাই এরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারে না। এরা পুরোটাই নির্ভর করে হুন্ডি বা বিভিন্ন অবৈধ চ্যানেলের উপর। প্রতি বছর এই অবৈধ ভারতীয় নাগরিকরা তাদের আয়ের বিপুল পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করছে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পড়ছে এক চরম এবং অনাকাঙ্ক্ষিত চাপ। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় এরা বাংলাদেশ সরকারকে 1 পয়সাও ট্যাক্স বা আয়কর দেয় না। ফলশ্রুতিতে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। এটি শুধু লুণ্ঠন নয়, এটি হলো একটি রাষ্ট্রের পকেট কেটে অন্য রাষ্ট্রকে সমৃদ্ধ করার এক পরিকল্পিত ছক। শুধু অর্থনীতি নয়, এই অবৈধ নাগরিকরা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। লিগ্যাল বা বৈধ ডকুমেন্টস ছাড়া বসবাসকারী এই নাগরিকদের একটি অংশ প্রায়শই বিভিন্ন জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সাইবার ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। যেহেতু তাদের কোনো সঠিক ডাটাবেস বা ট্র্যাকিং সিস্টেম নেই, তাই অপরাধ করার পর এরা খুব সহজেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এদের চিহ্নিত করা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন, কারণ কাগজে কলমে এই দেশে এদের কোনো অস্তিত্বই নেই। এরা যেন ভুতুড়ে নাগরিক। এরা অপরাধ করে, টাকা পাচার করে এবং ধরা পড়ার বিন্দুমাত্র ভয় ছাড়াই এই দেশে দিনের পর দিন বিলাসবহুল জীবন কাটায়। এবার আসি এই পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় এবং ভূরাজনৈতিক দিকটিতে। সীমান্তের দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত বিপরীতমুখী দৃশ্য। ভারত প্রতিনিয়ত তাদের সীমান্ত দিয়ে বিভিন্ন মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে পশিন বা জোরপূর্বক। দর্শক, এই নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে বিতর্কিত কথা বলে সারা দেশে আলোচনা, এক সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ দীনেশ ত্রিবেদী এটা বলেছে, আমি তো বাংলাদেশে আসি নাই, আমি এখনো ভারতেই আছি। কারণ একই আকাশ, একই বাতাস, সেটা তো পুরো বিশ্বের সব জায়গাতে আছে। এটা তো নতুন কিছু নয়। এবং বাংলাদেশে আসার সাথে সাথেই কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে দীনেশ ত্রিবেদী। এবং দীনেশ ত্রিবেদী এটাও কিন্তু বলেছে বাংলাদেশ এবং ভারতকে এক করবে এবং বাংলাদেশকেও ভারত বানাবে এবং বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিবে। এবং এই বিষয়গুলো নিয়ে সারা দেশে কিন্তু আলোচনা, এক সমালোচনার ঝড় উঠে গেছে। এবং এই দেশের মানুষের চাওয়া, যারা বাংলাদেশে বসে ভারতের হয়ে কাজ করতেছে এবং বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে এবং বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে দ্রুত ধরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এটাই কিন্তু এই দেশের মানুষের চাওয়া। কারণ এই দেশ স্বাধীন করেছে হাজার হাজার মানুষের শহীদ হয়ে যাবার পরে। তাহলে কিভাবে এই দেশকে বিক্রি করবে আরেকটি দেশের কাছে? এবং নরেন্দ্র মোদী ভারতে বসে
একের পর এক ভারতের নেতাকর্মী এবং নরেন্দ্র মোদীর সহকর্মীদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এবং তাদেরই দখলে আনার চেষ্টা করতেছে নরেন্দ্র মোদী এবং সেটা কিন্তু কিছুতেই হবে না, এই দেশের মানুষ হতে দিবে না। এবং শেখ হাসিনা কিন্তু একই ভুল করেছে, ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের হয়ে কাজ করেছে শেখ হাসিনা, এবং এটাই কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল এবং তার কারণে কিন্তু তাকে পদত্যাগ করে এই দেশ থেকে পালিয়ে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে এই দেশের জনগণ। এবং সত্যি যদি এবারও দেশটাকে কেউ বিক্রি করে দেওয়ার চেষ্টা করে এবং এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে এবং দেশকে অন্য একটি রাষ্ট্রে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে, তাকে কিছুতেই ছাড়বে না এই দেশের জনগণ। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।